আবিদের সাথে এত মাখামাখি কিসের? কই এখন অবধি আবিদ ভাইয়া সেদে সেদে কথা বললে আমি কি করব? অত কিছু বুঝি না। তোমার সাথে আমার অন্য কারো সহ্য হয় না, ব্যাস এইটুকুই জানি। বাচ্চাদের মতো করছেন কেন? তুমি জানো না কেন বাচ্চাদের মতো করছি? না আমি জানি না ভাইয়া। এই তুমি কি বললে? একদম ভাইয়া বলবে না। আর 100 বার বলবো ভাইয়া 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 ভাইয়া। একবার ভাইয়া বললে কিন্তু খুব খারাপ হবে টুনটুনি। কি করবেন আপনি? বলতেই আয়াস নিজের ঠোঁট দুটো বর্ষার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। আয়াসের এমন কাণ্ডে বর্ষা অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। চোখ দুটো বড় হয়ে মনে হচ্ছে এখনই বেরিয়ে আসবে। একটু পর আয়াস বর্ষাকে ছেড়ে দিয়ে বর্ষার কোমর ধরে একদম নিজের কাছে নিয়ে এসে আর বলবে ভাইয়া? এটা কি করলেন ভাইয়া? বলতেই আয়াস আবার নিজের ঠোঁট দুটো বর্ষার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। বর্ষা আয়েশকে নিজের থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আয়েশের ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আয়েশ বর্ষার ঠোঁটে স্বাদ নিতে ব্যস্ত। এখন বর্ষারও আর কিছু বলার নেই। কোনো এক অজানা অনুভূতি বর্ষাকে ঘিরে ধরেছে। বর্ষা ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আর বর্ষাকে কিছু না বলতে দেখে আয়াস আরো সাহস পেয়ে গেল। এবার রীতিমতো আয়াস বর্ষার ঠোঁট চষতে শুরু করলো, যেন বর্ষার ঠোঁট থেকে মধু খাচ্ছে। প্রায় 7-8 মিনিট পর বর্ষাকে ছেড়ে দিয়ে আয়েশ নিজের বৃদ্ধা আঙ্গুলে দিয়ে বর্ষার ঠোঁটে স্লাইড করতে করতে ফের যদি ভাইয়া বলো এর থেকেও খারাপ হবে। ও সরি সরি, খারাপ বলছি কেন? এর থেকেও রোমান্টিক কিছু হবে। বর্ষা এখনো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আয়েশের কোনো কথা যেন ওর কানে যাচ্ছে না। বর্ষাকে কোনো কথা বলতে না দেখে বর্ষার চোখের সামনে আয়েশ তুড়ি বাজিয়ে এই বর্ষা, কোথায় হারিয়ে গেলে? নাকি এখনো আমার ঠোঁটের মধ্যে ডুবে আছো? আয়েশের কথায় বর্ষার ধ্যান ভাঙলো। আপনি এটা কি করলেন? এরকম একটা কাজ করতে পারলেন আমার সাথে? এইটুকুতে এই কথা বলছো? তাহলে যখন থেকে কৈশোরে থেকে যৌবনে পা দিয়েছি তখন থেকে প্রতি রাতে স্বপ্নে তোমার সাথে যা করেছি তার বিন্দু পরিমাণ যদি এখন তোমার সাথে করি, তাহলে কি বলবে আমার টুনটুনি পাখি? বর্ষা আয়েশকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে অসভ্য লোক একটা। বলে চলে গেল। আয়াস বর্ষার চলে যাওয়ার দিকে তাকিয়ে দুষ্ট একটা হাসি দিল। মাত্র গোসল করে ভেজা চুলে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে চুল মুছে বর্ষা। ভেজা চুলে আমার টুনটুনি পাখিটাকে তো সেই লাগে। কথাটা শুনতেই পেছন ফিরে দেখে আয়াস বিছানার উপর বসে আছে। আপনি এখানে? তুমি যেখানে আমি সেখানে। এই আপনি কি কখনো আমার পিছু ছাড়বেন না? মরে গেলেও ভূত হয়ে আবার তোমার কাছে ফিরে আসবো। আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই। বের হন এর রুম থেকে, এখনই বের হন। না, আমি যাব না। থাকুন তাহলে আপনি, আমিই চলে যাচ্ছি। বলে রুম থেকে বের হতে নিলে আয়াস বর্ষার কোমর ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। এগুলো কি ধরনের অসভ্যতামি? উফ বউ, তুমি রাগলে তোমাকে যা হট লাগে না। এগুলো কি ধরনের মুখের ভাষা? বলতেই আয়াস আলতোভাবে বর্ষার গলায় হাত দিল। গলায় হাত দিয়ে আয়াস বর্ষার ঠোঁটের দিকে আগাচ্ছে এর মধ্যে। বর্ষা, আনিকার গলা শুনতেই আয়াস বর্ষাকে ছেড়ে দিল। ভাইয়া তুই এখানে তোর সাথেই দেখা করতে আসছিলাম। কেন? গাড়িতে যেন কি বলছিলি? বর্ষাকে একটা ছেলে পছন্দ করে, তাকে ওর থেকে দূরে সরানোর জন্য ওকে বুদ্ধি দিয়েছিস। ওর বয়ফ্রেন্ডের কাছে এটা তাকে বলার। এসব উদ্ভট বুদ্ধি তোর মাথায় আসে কোথা থেকে? ফের যদি শুনি তুই এসব উল্টাপাল্টা বুদ্ধি বর্ষাকে দিয়েছিস, মেরে তোকে তক্তা বানিয়ে দেব, ঘরের শত্রু বিভীষণ কোথাকার। বলে চলে গেল। আনিকা বর্ষার দিকে অবাক হয়ে তাকিয়ে হ্যাঁ রে বর্ষা, ভাইয়া কি বলে গেল? আমি তো কিছুই বুঝলাম না। আমি কিভাবে জানবো? বলে রুম থেকে বেরিয়ে গেল। আজ রাতে বর্ষা বসে আছে। আজ ও দেখবে কিভাবে ও ঘুমালে আয়াস এসে ওকে তার রুমে নিয়ে যায়। রাত 1টা। কে যেন দরজা খুলে বর্ষার রুমের ভিতর আসে। আপনি আবার এসেছেন? তুমি ঘুমাওনি? আমাকে আপনার রুমে নিয়ে যেতে দেব না। ওকে কি আর করার? আমার বউ আমাকে ছেড়ে ঘুমাতে পারলেও আমি তো আমার বউকে ছাড়া ঘুমাতে পারবো না। আজ তাহলে আমি এখানেই ঘুমাবো বউয়ের সাথে। বলেই বিছানায় শুয়ে পড়ল। বর্ষা হন্তদন্ত হয়ে উঠে দাঁড়িয়ে আরে কি করছেন? আনিকা উঠে যাবে তো। বর্ষা দাঁড়াতেই আয়েশ বর্ষাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। আরে আরে কি করছেন? আমাকে নামান, আমি আপনার রুমে যাব না। এত চিৎকার করছো কেন? বাড়ির সবাই উঠে যাবে তো। উঠুক, উঠে দেখুক বাড়ির ছেলে মাঝরাতে আমার সাথে কি ধরনের অসভ্যতামি শুরু করেছে। বাড়ির সবাই উঠলে তোমারই সমস্যা। তুমি তো জানোই আমার একটা লজ্জা শরম কম, কিন্তু তোমার তো লজ্জা শরম নাগের টগায়।
বলে বর্ষাকে বিছানায় শুয়ে বর্ষাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। বর্ষারও কিছু করার নেই, এত বড় একটা পুরুষ মানুষের সাথে ও শক্তিতে কি করে কুলিয়ে উঠতে পারে। সকালে উঠে বর্ষা দেখে ও ওর রুমেই আছে। কবে যে এই বাড়ি থেকে চলে যেতে পারবো কে জানে। বর্ষা ফ্রেশ হয়ে সিঁড়ি থেকে নিচে নামছে, এর মধ্যে একটা ছেলে দৌড়ে এসে, আরে বর্ষা না, আরে অয়ন, তুই এখানে? আমার ভাইয়ের বিয়ে, ভাবির সাথে একটু দেখা করতে এলাম। তুই এখানে? তোর ভাবি আমার বোন। তাহলে এখন তো আমরা বিআই বিএন, কি বলো? বলে দুজনই হেসে দিল। অয়ন বর্ষার ক্লাসমেট। এদিকে বুকে হাত গুজে আবিদ আর আয়ান দুজনই দেখছে বর্ষা অয়ন হেসে হেসে কথা বলছে। ওদের দুজনের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আবিদ ছেলেটাকে, সে আফরিনের হবু বরের খালাতো ভাই। যাই হোক, ওর কপালে দুঃখ আছে। দুঃখের থেকেও বেশি কিছু আছে। একটু পর বর্ষাকে একা দেখতে পেয়ে আবিদ আর আয়াস দুজনই ওর কাছে গেল। ছেলেটা কে? ছেলেটার সাথে হেসে হেসে এত কি বলছিলে? বর্ষা কিছু বলতে যাবে এর মধ্যে ছেলেটা কি আমাদের থেকে সুন্দর যে ওর সাথে কথা বলতে গিয়ে তোমার মুখে হাসি ফুটে উঠলো? কই, আমার সাথে কথা বলার সময় তো তোমার মুখে হাসি ফোটে না। কি যাতা বলছেন? ও হলো ও কি এমন বলছিল যাতে তোমার এত হাসি পেল? ওই ছেলেটাকে আমি আজই মেরে পুঁতে ফেলবো। আরে আমার পুরো কথা শুনবেন তো। কি শুনবো? ওই ছেলেকে তো আমি কেটে টুকরো টুকরো করব। কেন, টুনটুনি ওকে মারবো বলে তোমার কষ্ট হচ্ছে? ধুর, ও আমার ক্লাসমেট আর আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। আবিদ আর আয়াস দুজনে একসাথে বুকে হাত গুজে ও বলে চলে গেল। আজব তো। আফরিনের গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই নাচবে, তাই ছাদে নাচ প্র্যাকটিস করছে। নাচতে নাচতে হঠাৎ বর্ষার পড়ে যাওয়ার উপক্রম। বর্ষাকে পড়ে যেতে দেখে আবিদ আর আয়াস দুজনেই দৌড়ে এলো বর্ষাকে ধরবে বলে। বর্ষাকে ধরার থেকেই ওদের মাথায় চিন্তা ছিল যে ওরা একে অপরের বর্ষাকে ধরতে দিবে না। মাঝখান থেকে বর্ষার ঠাস, ও মাগো। আর আয়াস আর আবিদ দুজন জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। সবাই বর্ষা আর আবিদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বর্ষাও আবিদ আর আয়েশের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আবিদ আর আয়েশ একে অপরের দিকে তাকিয়ে হকচকিয়ে পেয়ে দুজন দুজনকে ছেড়ে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। বর্ষা পায়ে একটু ব্যথা পেয়েছে, তাই ছাদে একটা চেয়ারে বসে বসে সবার নাচ দেখছে। আর বর্ষার দুই পাশে আবিদ আর আয়াস দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে ওরা দুজন বর্ষার বডিগার্ড। বর্ষার এবার অস্বস্তি লাগছে। বর্ষা উঠে ঘরের দিকে পা বাড়াতেই কোথায় যাচ্ছ বর্ষা? ভালো লাগছে না, একটু রুমে যাব। কেউ কিছু বুঝে ওঠার আগেই আয়েশ এসে বর্ষাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। সবাই ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আর আয়েশকে বর্ষাকে কোলে তুলে নিতে দেখে আবিদের কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠল। এদিকে এই আবিদের বর্ষার প্রতি এত কেয়ার আনিকার একটুও ভালো লাগছে না, কারণ আনিকা ছোটবেলা থেকেই আবিদকে পছন্দ করে। আয়াশ বর্ষাকে কোলে নিয়ে রমে গেল। কি করছেন? নিচে নামান আমাকে। সবাই কি ভাবলো বলুন তো। আয়েশ বর্ষাকে নিজের কোল থেকে নামিয়ে বিছানায় বসিয়ে বর্ষার পায়ের কাছে বসে বর্ষার পা ধরে, দেখি কোথায় ব্যথা পেয়েছো। কি হচ্ছেটা কি? পা ছাড়ুন। বলতেই আয়েশ বর্ষার পা ধরে চাপ দিতেই আ আয়েশ একটা মলম নিয়ে বর্ষার পায়ে লাগিয়ে দিল। তারপর উঠে বর্ষার পাশে বসে বর্ষার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিল। তোমার এইভাবে নাচানাচির কি প্রয়োজন ছিল? সবাই তো আফরিন আপুর গায়ে হলুদে নাচবে, তাই আমিও। সবাই নাচলে তোমাকেও নাচতে হবে নাকি? বর্ষা চুপ। এখন চুপ করে আছো কেন? পড়ে গিয়ে যদি বেশি ব্যথা পেতে? আর বলে দিলাম, তোমার নাচানাচির একদম দরকার নেই। তোমাকে যেন আফরিনের গায়ে হলুদে একদম নাচতে দেখি না। ভাইয়া। ভাইয়া বলতে বারণ করেছিলাম না? ভাইয়া বলবো না তো কি বলবো? কিছু একটা বলে ডাকতে হবে তো। জানু, বেবি, কলিজা, জানেমান, যে কোনো একটা বলে ডাকতে পারো। অসভ্য। আচ্ছা, এটা বলেই ডেকো, তবুও ভাইয়া বলে ডেকো না। পরের দিন সকালে বর্ষা কোথাও আয়েশকে দেখতে পারছে না। ওর চোখ দুটো শুধু আয়েশকেই খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। আর কাউকে কিছু জিজ্ঞেসও করতে পারছে না। খুব অস্থির অস্থির লাগছে ওর। দুপুর গড়িয়ে বিকেলে আয়েশের দেখা নেই। বর্ষা ওর রুমেই বসেছিল। হঠাৎ শুনে নিচে চিৎকার চেঁচামেচি। বর্ষা দৌড়ে নিচে নামতেই দেখে আয়াস এসেছে। অ্যাক্সিডেন্ট করেছে, কপালে কতখানি ফেটে গেছে ব্যান্ডেজ করা। ও দূর থেকে দাঁড়িয়ে দেখছে। এই অবস্থায় আয়েশকে দেখে বর্ষার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। কেন ওর এমন লাগছে? বর্ষার ইচ্ছে করছে এখনই দৌড়ে গিয়ে আয়েশকে শক্ত করে জড়িয়ে ধরতে পারতো, কিন্তু তাও পারছে না। কেমন করে হলো? তুই আমাদের কেন জানালি না? বলে খেতে দিল।
মা কেঁদো না, আমি ঠিক আছি। তোমরা চিন্তা করবে বলে জানাইনি। বড় হয়ে গেছিস তো তুই। হ্যাঁ, আমরা তো তোর কেউ না। অ্যাক্সিডেন্ট করেছিস আমাদের কেন জানাবি? আমাকে অন্তত একটা কল করতে পারতি। ভিড়ের মধ্যে সবাই আছে, কিন্তু আয়াস শুধু বর্ষাকেই দেখছে না, ওর চোখ শুধু বর্ষাকেই খুঁজছে। আমি এলাম, তুমি একটাবারও আমাকে দেখতে আসলে না। আমি যে সারাদিন বাসায় ছিলাম না, তোমার আমার জন্য একটু চিন্তা হয়নি? তবে কি তুমি আমাকে একটু ভালোবাসো না? আমার ভালোবাসাটা কি শুধুই একতরফা? মুহূর্তের মধ্যে আয়েশের মনে আকাশ সমান অভিমান জন্মেছে। ওর খুব কষ্ট হচ্ছে, ও আর এখানে দাঁড়িয়ে থাকতে পারল না। আমি রুমে যাচ্ছি, আমার শরীরটা ভালো লাগছে না। বলে রুমে চলে গেল। আয়েশের ঘর ফাঁকা হতে হতে অনেক রাত হয়ে গেল। এক প্রকার জোর করে আয়েশ সবাইকে বাইরে বের করে দিল, কারণ আয়েশ এখন একটু একা থাকতে চায়। ওর কিচ্ছু ভালো লাগছে না। তুমি কি এখনো আমার অ্যাক্সিডেন্টের খবর পাওনি? একটাবার আমাকে দেখতেও আসলে না। মাঝরাতে সবাই আয়েশের ঘর থেকে চলে যেতে বর্ষা পা টিপে টিপে আয়েশের ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখলো আয়েশ ঘুমোচ্ছে। যাক বাবা, পাচিটা ঘুমিয়েছে। এমনিতেই আমাকে দেখলেই শুধু আমার কাছে আসার বাহানা খোঁজে। আর এখন যদি দেখে আমি মাঝরাতে নিজে থেকে ওর রুমে এসেছি, তাহলে আবার অসভ্যতামি শুরু করবে। আয়েশ আসলে ঘুমায়নি, চোখ বন্ধ করেছিল। হঠাৎ রুমের মধ্যে কাউকে অনুভব করে চোখ মেলে দেখে বর্ষা। একটা মুচকি হাসি দিয়ে সাথে সাথে আয়েশ আবার চোখ বন্ধ করে নিল। তা অবশ্য বর্ষার চোখে পড়েনি। তা ম্যাডাম, এতক্ষণে আপনার আসার সময় হলো? বর্ষা আয়েশের কাছে গিয়ে আয়েশের মাথায় হাত বুলিয়ে দিল। আয়েশের এই অবস্থা যেন বর্ষার সহ্য হচ্ছে না। নিজের অজান্তেই ওর চোখ থেকে গড়িয়ে এক ফোঁটা পানি পড়লো আয়েশের মাথার উপর। আমার জন্য এত কষ্ট পাচ্ছ তুমি? আর বলো আমাকে ভালোবাসো না? আজ অ্যাক্সিডেন্টটা না করলে তো জানতেই পারতাম না আমার টুনটুনি পাখিটা আমায় এত ভালোবাসে। আমার এই সামান্য একটু আঘাতের জন্য সে কাঁদছে। এর জন্যই বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বর্ষার হঠাৎ চোখ পড়লো আয়েশের ঠোঁটের দিকে। আয়েশের ঠোঁটের দিকে তাকিয়ে বর্ষার যেন নেশা লেগে যাচ্ছে। ইচ্ছে করছে এই ঠোঁটের স্বাদ নিতে। স্বাদ পাস না ভেবে বর্ষা নিজের ঠোঁট দুটো আয়েশের ঠোঁটের সাথে মিলিয়ে দিল। বর্ষার এমন কাণ্ডে আয়েশ তো অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। আমি স্বপ্ন দেখছি না তো? এরপর তুমি বলবে আমাকে ভালোবাসো না? না না, এখনই চোখ খোলা যাবে না। দেখি আমার টুনটুনি পাখিটা আমার সাথে আর কি কি করে। একটু পর বর্ষা আয়েশকে ছেড়ে দিয়ে নিজের কাছে নিজেই লজ্জা পেল। ছি ছি, আমি এ কি করলাম? ভাগ্যিস পাজিটা জেগে নেই, না হয় আজ যে কি হতো। থাক বাবা, আমি এখন এখান থেকে কেটে পড়ি। বর্ষা উঠে চলে যাওয়া শুরু করলেই পেছন থেকে আয়েশ বর্ষার হাত টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। আয়েশকে জেগে থাকতে দেখে বর্ষা একটা ভ্যাবাচেকা খেয়ে গেল। আপনি এখনো ঘুমাননি? ভাগ্যিস ঘুমাইনি। বলে একটা বাঁকা হাসি দিল। তাহলে ঘুমের ভান ধরেছিলেন কেন? আমাকে সজাগ থাকতে দেখলে তো তুমি এই রুমে ঢুকতেই না। আর তুমি এই রুমে না আসলে আমি কিভাবে জানতাম আমার টুনটুনি পাখিটা আমাকে এতটা ভালোবাসে? মোটেও না। আমি আপনাকে ভালোবাসতে যাব কোন দুঃখে? তাই নাকি? আচ্ছা, মানলাম তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু একটু আগে আমাকে ঘুমন্ত ভেবে যেভাবে আদর করছিলে ওইভাবে আদর করো। বর্ষা এবার খুব লজ্জা লাগছে। লজ্জায় ওর ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে পারতো। বর্ষা, তুই এত বড় একটা ভুল করলি কিভাবে? তোর লজ্জা শরম নেই কিছু? একটু আগে একটা ছেলেকে ছি ছি ছি। কি হলো, করো। না, আমি পারবো না। ছাড়ুন তো। পারবে না শিওর তো? হুম। ওকে। বলে বিছানা থেকে উঠে বসে নিজের মাথায় ব্যান্ডেজ খোলা শুরু করলো। এ কি কি করছেন? একটু আগে যেটা বললাম সেটা না করলে আমি এই ব্যান্ডেজ খুলে ফেললাম, আমি মরি বাঁচি তাতে কারো তো কিছু যায় আসে না, তাই না? আপনি তো একটা মানুষ বটে। আচ্ছা, করছি। এই তো টুনটুনি লাইনে আসছো। আমি জানতাম তুমি আমার কষ্ট হবে এমন কিছু করতে পারবে না। চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করতে হবে কেন? একটু আগেই তো করলে। তখন আপনার চোখ বন্ধই ছিল। এখন একটু চোখ খোলা অবস্থায় দাও না, আমি একটু দেখি। না, চোখ বন্ধ না করলে আমি পারবো না, আমি গেলাম। আচ্ছা আচ্ছা, এই নাও, চোখ বন্ধ করছি। বলে চোখ বন্ধ করে নিল। বর্ষা যেই আয়েশের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল, আয়েশ বর্ষাকে শক্ত করে ধরে বর্ষার ঠোঁটে আলতোভাবে কামড় দিতে লাগলো, আর নিজের হাত দিয়ে বর্ষার পিঠে স্লাইড করতে লাগলো। বর্ষা আয়েশকে নিজের থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে,
কিন্তু পারছে না। প্রায় 10 মিনিট পর আয়েশ বর্ষাকে ছেড়ে দিতেই বর্ষা উঠে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে একটা অসভ্য। বলে নিজের হাতে দিয়ে ঠোঁট মুছতে মুছতে চলে গেল। আর আয়াস বর্ষার দিকে তাকিয়ে দুষ্ট হাসি দিল। এবার টুনটুনি পাখি আমার কাছ থেকে কোথায় পালাবে? আমি তো অলরেডি তোমাকে আমার খাঁচায় বন্দি করে ফেলেছি। এখন শুধু তোমার নিজের মুখ থেকে স্বীকার করানোর পালা। সকালে খাবার টেবিলে সবাই খেতে বসেছে। বর্ষা আর আয়াজ আজ মুখোমুখি খেতে বসেছে। রোজ তো এই পাজিটা আমার পাশে বসে, আজ মুখোমুখি খেতে বসেছে। কাহিনীটা কি? একটু পর খাওয়ার মধ্যে বর্ষা অনুভব করছে কেউ টেবিলের নিচ থেকে তার পা দিয়ে ওর পায়ে আস্তে আস্তে স্লাইড করছে। বর্ষা আয়েশের দিকে তাকাতে আয়েশ একটা চোখ টিপ দিল আর মুসকি মুসকি হাসতে হাসতে। এই কাজ যে কে করেছে বর্ষার আর বুঝতে বাকি রইল না। ও, এই কারণে আজ আমার সামনে বসা হয়েছে। অসভ্য ছেলে একটা। এবার বর্ষার অসহ্য লাগছে। আয়েশ কতক্ষণ নিজের পা দিয়ে বর্ষার পায়ে চিমটি কাটছে, কতক্ষণ স্লাইড করেছে, কতক্ষণ ওর পা দিয়ে বর্ষার পা চেপে ধরছে। বর্ষা এবার খাবার অর্ধেক রেখে টেবিল থেকে উঠে পড়ল। এ কি বর্ষা, তুই উঠে পড়লি কেন? আমার পেট ভরে গেছে মামি। এখানে কি হচ্ছে হয়তো আবিদ একটু হলেও বুঝতে পারছে। ওর চোখে খারাপ লাগাটা স্পষ্ট। তাই আবিদও খিদে নেই বলে উঠে পড়ল। একটু পর বর্ষা বসে বসে টিভি দেখছে। এর মধ্যে পারভিন বেগম এসে বর্ষার হাতে একটা কফি ধরিয়ে দিয়ে, জাম্মা, এটা আয়াসকে দিয়ে আয়, আমার এদিকে অনেক কাজ আছে। কিন্তু মামি, আর কিছু বলার আগে পারভিন বেগম রান্নাঘরে চলে গেল। আমাকে দিয়েছে এই পাজিটার ঘরে কফি দিয়ে আসতে। যাকে আমি এড়িয়ে চলতে চাই সেই বারবার আমার সামনে আসে। পোড়া কপাল আমার। বর্ষা কফি দিয়ে আসতেই আয়েশের রুমে ঢুকতেই দেখে আয়েশ কেবল গোসল করে বেরিয়েছে। মাথার চুল ভেজা, খালি গায়ে গলায় একটা টাওয়েল। আয়েশকে এভাবে দেখে বর্ষা হা হয়ে তাকিয়ে আছে, যেন আয়েশের ধ্যানে পড়েছে। আয়েশ সামনে এসে তুড়ি বাজাতেই বর্ষার ধ্যান ভাঙলো। ওভাবে তাকিয়ে আছো কেন? আমার লজ্জা করে না বুঝি? এ তো ভূতের মুখে রাম নাম। আপনার আবার লজ্জা? মামি আপনার জন্য কফি পাঠিয়েছে। বলে টেবিলের ওপর কফি রেখে চলে যাওয়া শুরু করলো। আয়েশ গলায় টাওয়েলটা খুলে টাওয়েল জড়িয়ে বর্ষাকে নিজের কাছে নিয়ে এলো। কি হচ্ছে কি? কোথায় যাচ্ছ শুনি? কেন, কোনো কাজ আছে নাকি? আছে তো। কি কাজ? এই যে আমার গা মুছে দাও। আমি পারবো না। আচ্ছা, তুমি আমার গা মুছে দিলে না দিলে আমিও মুছবো না। এমনি কাল অ্যাক্সিডেন্ট করে আমার মাথা ফেটে গেছে, এখন আবার গা না মুছে দিলে আমার ঠান্ডা লাগবে, জ্বর আসবে, আমি মরে গেলেও বা কার কি? আপনি কিন্তু এখন রীতিমতো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছেন। আমি ইমোশনাল ব্ল্যাকমেল করলেই বা কি? তুমি তো আমাকে ভালোবাসো না? টাওয়েল দিন, আমি মুছে দিচ্ছি। বর্ষা টাওয়াল দিয়ে আয়েশের গা মুছে দিয়েছে আর আয়াস মুসকি মুসকি হাসে। আমার টুনটুনি পাখিটা এবার ভালোভাবে ফেসেছে। কাল আফরিনের গায়ে হলুদ, বাড়ি ভর্তি মানুষ। এত মানুষ কোথায় ঘুমাবে? ঠিক হলো আয়াস, আবিদ আর ওর দুই মামাতো ভাই এক রুমে ঘুমাবে। কথাটা শুনে আয়াসের মেজাজ আকাশ ছিল। ও কিছুতেই ওর রুমে কাউকে অ্যালাউ করবে না। আমার রুমে এত মানুষ ঘুমালে আমার বউটাকে আমার কাছে আনবো কিভাবে? সারাদিন আমার টুনটুনি পাখিটা আমার থেকে পালিয়ে বেড়ায়, রাত হলে একটু ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে আমার কাছে পাই। অনেক বারণ করা সত্ত্বেও কেউ আয়েশের কথা শুনল না। ওর রুমে ওরা 4 জন ঘুমালো। এদিকে বর্ষার রুমেও আজ অনেক মানুষ। এক রুমে 5টা মেয়ে ঘুমাবে। মাঝরাতে আয়াস বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। ওর ঘুম আসছে না। এই কয়দিনেই টুনটুনি পাখিটা আমার অভ্যাসটা খারাপ করে দিয়েছে। ওকে না জড়িয়ে ধরে ঘুমালে আমার ঘুমই হয় না। যাক, আজ আর ওকে কাছে পাবো না, তো যাই অন্তত আমার টুনটুনি পাখিটাকে একবার একটু দেখে আসি। বলে পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে গেল। বর্ষার রুমের কাছে গিয়ে দেখে ওরা এখনো ঘুমায়নি। হঠাৎ আয়েশ শুনতে পেল আনিকা বলছে, এই, তোরা এখন ঘুম না হয় চোখের নিচে আবার ডার্ক সার্কেল পড়বে, তখন ছেলে পটাবি কিভাবে? অমনি আয়েশের মাথা গরম ছিল। আনিকার এই কথা শুনে আয়েশের মাথা আরো গরম হয়ে গেল। এটা কি আমার বোন? সন্দেহ হচ্ছে। সব সময় আমার পিছনে বাঁশ দেওয়ার জন্য রেডি হয়ে থাকে। আমার সামনে আমার বউকে কিনা অন্য ছেলে পটানোর বুদ্ধি দেয়। কিন্তু আনিকার কথা শুনে আয়েশের মাথায় একটা বুদ্ধি আসে। আচ্ছা, আমি যেমন অন্য ছেলেদের সাথে ওকে দেখলে আমার জেলাস হয়, ওর কি আমাকে অন্য মেয়েদের সাথে দেখলে এমন জেলাস হয়? সিনেমায় তো দেখি নায়ক নায়িকার সামনে
অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং করলে নায়িকা কেঁদে কেটে এসে নায়কের কাছে তার ভালোবাসার কথা বলে। আমিও যদি টুনটুনির সামনে অন্য মেয়েদের সাথে কথা বলি, টুনটুনিও কি আমার কাছে এসে ওর ভালোবাসার কথা বলে দেবে? দেখতে হচ্ছে তো বিষয়টা। বলে একটা বাঁকা হাসি দিয়ে নিজের রুমে চলে গেল আয়াস। পরের দিন আফরিনের গায়ে হলুদ। আজ সব ছেলেরা পরেছে হলুদ পাঞ্জাবি আর মেয়েরা হলুদ শাড়ি। আয়াস সেই কখন থেকে রেডি হয়ে বসে আছে তার টুনটুনি পাখিকে আজকে শাড়িতে কেমন লাগছে দেখবে বলে, কিন্তু বর্ষার তো কোনো খোঁজ খবরই নেই। এতক্ষণ লাগে মানুষের রেডি হতে, এই মেয়েরাও না। বলে সামনে তাকাতেই দেখে বর্ষা দাঁড়িয়ে আছে, হলুদ শাড়ি, হালকা মেকআপ, চুলগুলো খোলা। বর্ষাকে যেন অপরূপ লাগছে। আয়াস হাঁ করে বর্ষার দিকে তাকিয়ে আছে। এদিকে আয়াসকে হলুদ পাঞ্জাবিতে দেখে বর্ষার হার্টবিট বেড়েই চলেছে। বর্ষা আয়েশের দিক থেকে যেন চোখই ফেরাতে পারছে না। আয়েশ আর বর্ষা দুজন দুজনের দিকে তাকিয়ে যেন কোথাও একটা হারিয়ে গেছে। হঠাৎ না না, আমাকে এবার আমার কাজ শুরু করতে হবে, না হয় বর্ষার মনের কথা জানবো কিভাবে? এর মধ্যে হঠাৎ আয়েশের পাশ থেকে একটা মেয়ে যাচ্ছিল। এই যে মিস, আপনাকে না আজ খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস, আপনাকেও খুব সুন্দর লাগছে। আপনার থেকে বেশি না। কি যে বলেন না, আপনার নাম্বারটা? তোকে নাম্বার দেব কেন? তোর মতো ময়দার দোকানকে যে সুন্দর বলেছি এই বেশি। মেয়ে তো খুব ফাস্ট। কি হলো, বলছেন না যে? আমি ফোন ইউজ করি না। কি বলেন? এই যুগে আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলে ফোন ইউজ করে না? এটা আমি বিশ্বাস করি না। বললাম না আমি ফোন ইউজ করি না। নিজেই সে ফ্ল্যাটিং শুরু করলো, এখন নিজেই ধমক দিচ্ছে। পাগল টাগল কি? মেয়েটির কথা শুনে আয়েশ যেন থতমত খেয়ে গেল, বলে চলে গেল। তারপর বর্ষার দিকে তাকাতেই আয়েশ দেখলো বর্ষা ওর দিকে তাকিয়ে বুকে হাত গুজে মুস্কি মুস্কি হাসছে। এ কি বর্ষা আমার দিকে তাকিয়ে হাসছে কেন? এই যে ওর সামনে আমি অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং করলাম, এর একটু প্রভাবও কি ওর উপর পড়েনি? তবে কি ও আমাকে ভালোবাসে না? যদি বিশ্বাসই না করলাম মিস্টার আয়াস, তাহলে আপনাকে কিসের ভালোবাসলাম? আমাকে কি আপনার বাংলা সিনেমার নায়িকা মনে হয় যে আপনি আমার সামনে অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং করবেন আর আমি আপনার সামনে গিয়ে কেঁদে কেঁদে আমার ভালোবাসার কথা প্রকাশ করব? যে ছেলে 17টা বছর আমার জন্য অপেক্ষা করেছে, আমার জন্য এত কিছু করেছে, সে আমাকে কতটা ভালোবাসে তা আমি খুব ভালোভাবেই জানি। আর অন্য মেয়ে, সেই মানুষটা যে আমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেও পারে না তাও আমি জানি। হ্যাঁ, আপনাকে অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং করতে দেখে আমার খারাপ একটু লেগেছে, কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন আমার থেকে আপনার জেলাসির লেভেলটা অনেক বেশি। তো এখন দেখুন আমি কি করি। আমাকে জেলাস ফিল করানোর জন্য অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং? দাঁড়ান, মজা দেখাচ্ছি। বর্ষা হঠাৎ একটা ছেলের দিকে তাকিয়ে, এই যে ভাইয়া, শুনছেন? জি বলুন। আমাকে কেমন লাগছে? ছেলেটা একটু আমতা আমতা করে, পরীর মতো লাগছে। আপনাকে জিনের মতো লাগছে। মানে? এই যে জিন পরি, বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। বুঝিনি তো। বলে একটা মুস্কি হাসি দিল। এদিকে বর্ষার সাথে অন্য একটা ছেলেকে দেখে আয়েশের চোখ দিয়ে আগুন ঝরছে। ওর সাহস তো কম না। আবার কি সব জিন পরিটরি বলছে। ওর জিন পরি আমি ছুটাচ্ছি। বলে বর্ষার দিকে তেড়ে যেতেই বর্ষা দৌড়ে ওর মামা মানে আয়েশের বাবার পাশে গিয়ে দাঁড়ালো। কারণ বর্ষা জানে আয়েশ নিজের বাবার সামনে এসে ওকে কিচ্ছু বলতে পারবে না। আয়েশ শুধু রাগে ফসছে, কিন্তু কিছু বলতে পারছে না। একটু পর রোদেলা আয়েশাকে শুনিয়ে শুনিয়ে একটা ছেলেকে। এমনি আয়েশের মেজাজ গরম, তার মধ্যে আবার এই কথা। আয়েশ এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আয়েশ বর্ষার দিকে তেড়ে যেতেই বর্ষা গিয়ে আয়েশের মায়ের পাশে দাঁড়ালো। একটু পর আবার বর্ষা একটা ছেলেকে। কেন? না, আমার পটটা ক্লিয়ার নাকি ভেজাল আছে সেটা শিওর হয়ে নিতাম। এবার তো আয়েশের রাগ সপ্তম আসমানে। ইচ্ছে করছে এই মেয়েটাকে তুলে এখন একটা আছাড় মারি। বলে বর্ষার দিকে তেড়ে যেতেই বর্ষা আবার গিয়ে আয়েশের বাবার পাশে দাঁড়ালো। গায়ে হলুদের পুরো সময়টা বর্ষা শুধু ছেলেদের সাথে কথা বলেছে, আর আয়াস বর্ষার পেছনে পেছনে ছুটেছে, কিন্তু কিচ্ছু করতে পারছে না। যেই ও বর্ষাকে ধরতে যায়, বর্ষা গিয়ে আয়েশের মা না হয় বাবার পাশে গিয়ে দাঁড়ায়। ভাই, তোকে এই বুদ্ধি কে দিয়েছিল যে বর্ষাকে জেলাস ফিল করানোর জন্য অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং করলেই ও এসে তোকে ভালোবাসার কথা বলে দিবে? আয়েশের মন বলে ওঠে, এটা তোর নিজের বুদ্ধি রে ছাগল।
সে তাই হোক, তুই একটা মেয়ের সাথে ফ্লার্টিং করেছিস, আর এই মেয়ে এই নিয়ে 10টা ছেলের সাথে। আমি খুব বুঝতে পারছি ও আমার সাথে ইচ্ছে করে এমন করছে, আমার উপর প্রতিশোধ নিচ্ছে। এমনিতেই ওকে আমি অন্য ছেলেদের সাথে সহ্য করতে পারি না, তার উপর 10টা ছেলের সাথে ও এর মধ্যে কথা বলে ফেলেছে। আর পারছি না আমি। কেন যে আমি ওকে জেলাস ফিল করানোর জন্য অন্য মেয়ের সাথে ফ্লার্টিং করতে গেলাম। এখন নিজের আগুনে নিজে পুড়ছি।